মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩২, বোনের পর ছোট ভাইয়ের মৃত্যু। প্রাণ ইনস্টিটিউটে সেবা দিচ্ছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা। আমরা প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। বিমান দুর্ঘটনায় মাইলস্টোনে আজও মানুষের ভিড়। হতাহতের সঠিক তালিকা তৈরিতে কর্তৃপক্ষের কমিটি 3 দিনের মধ্যে প্রতিবেদন। নাটোর বড়াই গ্রাম সড়কে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 7 জন সহ নিহত 8, ট্রাক জব্দ করা হলেও পালিয়েছে চালক। পরাজিতরা মাথা চাড়া দিচ্ছে বিএনপির সতর্কবার্তা। ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশা, বিচার সংস্কারের আগে অন্য কিছু চায় না এনসিপি। এবং সাংবিধানিকভাবে গঠন হবে নির্বাচন কমিশন, একমত রাজনৈতিক দলগুলো। সরকারি ও বিরোধী দলের সমন্বয় হবে সার্চ কমিটি। দর্শক, সংবাদরাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর এবার না ফেরার দেশে পাড়ি জমালো ছোট ভাই নাফি। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে 24 ঘন্টা ব্যবধানে জীবনযুদ্ধে হেরে যায় তারা। 2 সন্তানকেই হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। নাফির মৃত্যুতে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 32-এ। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিম। পরপারে বোন নাজিয়ার কাছে এ যাত্রা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত নাফির। ঘটনার দিন নাফি স্কুল থেকে বেরিয়ে আবারও বোন নাজিয়াকে আনতে বিদ্যালয়ে ঢোকে। ঠিক তখনই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। শেষবারের মতো দেখতে এসে সে ঘটনারই বর্ণনা দেয় নাফির এক সহপাঠী। আমি আর ও খেলতেছিলাম, তখন আন্টি বলছে যে তোমরা 2 জন যাও আর নাজিয়াকে একটু নিয়ে আসো, আমি যাইতে পারবো না। তখন আমি আর নাফিকে বলছি যে চল যাই, তাড়াতাড়ি চল, বেশি টাইম নাই তো। তারপর নাফি দৌড় দিছে। ও আগে যায়, যখন ওখানে দাঁড়ায় পড়ছে তখন একটা বিকট শব্দ দেখি, একটা ফাইটার জেট ওইখানে যা পড়লো। তারপর আমি ওইখানে গেলাম, ওইখানে কত মাংস ছিটা আছে, রক্ত। আমি বললাম যে নাফি মনে শেষ। শরীরের 95% পুড়ে যাওয়ায় মঙ্গলবার নাজিয়া হেরে যায় জীবন যুদ্ধে। আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মধ্যরাতে পরপারে পাড়ি জমায় নাফিও। ব্যথার যন্ত্রণায় একটু পর পর করতেছে, বলি মামা, তাহিদ মামা আইছে, কোনো কথা কয় না, খালি ব্যথার যন্ত্রণায় গলাটা ছটফট করে, সহ্য করার মতো না। ভাইটারে আমি বড় করছি, আমার ভাই আমার সাথে ক্লাস 1 থেকে আমার বাইরে, আমি আমার সাথে আমার বাইরে আমি বুধবার দুপুরে উত্তরার কামারপাড়া রাজবাড়ী ঈদগাহ মাঠে জানাজা শেষে বোনের কবরের পাশে দাফন করা হয় নাফিকে। মেয়ের পর ছেলেকে হারিয়ে নির্বাক নাফি নাজিয়ার বাবা আশরাফুল ইসলাম। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হওয়ার পর আতঙ্কিত এলাকাবাসী। ল্যান্ডিং পয়েন্টের কাছ থেকে বিদ্যালয়টি সরিয়ে নেয়ার সঙ্গে সঙ্গে বিমান পরিচালনার প্রশিক্ষণ জনবহুল এলাকায় না করার দাবি তাদের। বস্তিপূর্ণ এলাকায়, এরকম ঝুঁকিপূর্ণ এলাকায় এই বিমানের ট্রেনিং এরিয়াটা রাখাই ঠিক না, এবং যে কারণে আজকে এই ছোট ছোট কোমলমতি শিশুদের জীবন বিসর্জন দিতে হয়েছে। মাইলস্টোনের কয়েকটা ক্যাম্পাস আছে, 8 তলা 10 তলা, এগুলো বেসিক্যালি ফ্লাইং জোনের নিচে, তো এগুলো তো রাজুক থেকে আসলে এপ্রুভ হওয়ার কথা না। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে 164 জন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সেবা দিচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ দল। সকালে আহতদের অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। মোট 44 রোগীর মধ্যে 8 জন ক্রিটিক্যাল, 13 জন সিভিয়ার এবং
23 জনকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, রোগীদের শারীরিক অবস্থা নিয়ে প্রতি 12 ঘন্টা পরপর চিকিৎসক বোর্ডের সঙ্গে আলোচনা করবে বিশেষজ্ঞ দলটি। আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে। এসব রোগীর চিকিৎসায় পরামর্শ দিতে বুধবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। শুরুতেই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জেকের নেতৃত্বে থাকা দলটি। বৈঠকে কাজের সমন্বয় ও বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের আলোচনা হয়েছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। চিকিৎসাধীন 44 রোগীকে নতুন 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরো 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। দগ্ধদের অবস্থা বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করেছে জানিয়ে তিনি বলেন, প্রতি 12 ঘন্টা পর পর চিকিৎসকদের বোর্ডের সঙ্গে আলোচনা হবে। আমরা প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। এদিকে রোগীদের রক্ত দিতে ঢাকার বাইরে থেকেও ছুটে আসছে অনেকে। হাসপাতালের বুথে নাম লেখাতে দেখা যায় তাদের। তারা বলছে যে এখন ব্লাড আপাতত লাগবে, যখন লাগবে তারা ফোন দিবে আর কি, কন্ট্যাক্ট নাম্বার রাখছে। বরিশাল থেকে আসছি আমরা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ফেসবুক, ইউটিউব থেকে জানছি এবং টিভি থেকে জানতে পারছি যে ব্লাডের খুব সংকট, নেগেটিভ, এই জন্য আমার এই নেগেটিভ এটা দিতে আসছে। নেগেটিভ গ্রুপের রক্ত বেশি প্রয়োজন জানিয়ে স্বেচ্ছাসেবকরা বলেন, প্রথম দিন রক্তের তেমন একটা প্রয়োজন না হলেও এখন চাহিদা বাড়ছে। নেগেটিভ রক্তের চাহিদাটা এখানে সবচেয়ে বেশি এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, এবি নেগেটিভ, তারপর ও নেগেটিভ, এই রক্তের সংগ্রহ আমাদের এখানে সবচেয়ে বেশি। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দুর্ঘটনার তৃতীয় দিনেও উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ভিড় করছেন অভিভাবক ও স্থানীয়রা। দূর দূরান্ত থেকে ধ্বংসাবশেষ দেখতে ছুটে আসছে মানুষ। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও নিখোঁজ শিক্ষার্থীদের সঠিক সংখ্যা নিরূপণে 7 সদস্যের সমন্বয় কমিটি করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। প্রতিবেদন দিতে হবে আগামী 3 দিনের মধ্যে। আর একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে রোববার পর্যন্ত। জান্নাতুল মোহনা রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। মাইলস্টোন কলেজের বাতাসে এখনো পোড়া গন্ধ। শিক্ষার্থীর কলকাকুলির বদলে সেখানে এখন নির্মম নিস্তব্ধতা। কঙ্কালসার চেয়ারগুলো কেবলই শিশুদের স্মৃতি। বিমান বিধ্বস্তের পর থেকে বন্ধ স্কুল। তৃতীয় দিনে ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। কাউকে ভেতরে প্রবেশ করতেও দিচ্ছেন না নিরাপত্তা কর্মীরা। তারপরও উৎসুক জনতা ভিড় করছে স্কুলটির চারপাশে। বিমান কোথায় বিধ্বস্ত হয়েছে তা দেখার জন্যই দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। দেখলাম কোন জায়গায় কোন স্থানে কিভাবে ঘটনাটা ঘটছে, এটা একটু দেখতে আসছি। আসলে দেখে তো কিছু করারও নাই, বলবারও নাই। মানে এখানে কষ্ট ছাড়া আর কিছুই না। যাদের হারাইছে, যারা হারাইছে তারাই বুঝে সেই আর্তনাদ, সেই কষ্ট, সেই কান্না। যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছে তার পেছনের দিকে মানুষের উপচে পড়া ভিড়। ঝুঁকিপূর্ণ হলেও দেয়ালের উপর দিয়ে পোড়া ক্লাসরুম দেখার চেষ্টা করছেন তারা। দেখতে আসলাম, দেখলাম যে দেখি যে কিছু দেখা যায় কিনা, কিন্তু এসে দেখলাম যে না, কিছু দেখতে পেলাম না। আসলে কথা হলো যে বাচ্চাগুলো যে মরলো, মনে অনেক কষ্ট লাগলো, দুঃখ লাগলো। ক্যাম্পাসে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিমান দুর্ঘটনায় আহত নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। এরকম 1976-এর একটা এয়ারক্রাফট দিয়ে যদি প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটকে দেয়া হয়, তাও আবার এরকম ওয়ার্ল্ডের একটা ঘনবসতি সিটিতে দেয়া হয়, তা আমি মনে করব এটা আমাদের অপারগতা। এদিকে হতাহতের সঠিক তথ্য নিরূপণে অধ্যক্ষকে প্রধান করে 7 সদস্যের সমন্বয় কমিটি করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। 3 কার্যদিবসে আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থীর তালিকা দিতে নির্দেশনাও দেওয়া হয়েছে কমিটিকে।
বিমান বিধ্বস্তের ঘটনায় আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কার্যক্রম। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব অবহেলা বা অনিয়ম করেনি দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এ ঘটনায় পদত্যাগের কোনো ইচ্ছে নেই জানিয়ে তিনি বলেন, নিয়োগকর্তা চাইলে চলে যাবেন। বুধবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের আরও জানান, শিক্ষা সচিবকে সরকারের উচ্চ পর্যায় থেকে অপসারণ করা হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট জানাচ্ছেন মাহবুব তামিম। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার যুদ্ধবিমান বিধ্বস্ত ও হতাহতের প্রেক্ষিতে মধ্যরাতে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত দিতে দীর্ঘসূত্রতায় মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে রাজপথে নামেন শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সচিবালয় এলাকা। আন্দোলনের একদিন পর এ নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না। যেরকম প্ল্যান করতে হয়, রোল ব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে। বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো, কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণে। মাইলস্টোনের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় পদত্যাগের কোনো কারণ নেই, তবে সরকার চাইলে সরে দাঁড়াবেন। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ সহ শিক্ষার্থীদের সব দাবি পূরণে কাজ করছে সরকার। আমরা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো আমরা করব। কারণ মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। নাটোর বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জনই এক পরিবারের, অপরজন মাইক্রোবাস চালক। বুধবার সকালে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক। আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে মাইক্রোবাসে করে অসুস্থ বৌমাকে দেখতে সপরিবারে সিরাজগঞ্জে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আড়াইমারি এলাকার তরমুজ পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে চালক শাহাবুদ্দিন সহ প্রাণ হারান 5 জন। গুরুতর আহত 3 জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও এক নারীর। পরে আহতদের অবস্থার অবনতি হলে 2 জনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদেরও মৃত্যু হয়। ওরা ছেলের বউ অসুস্থ, দেখতে যাচ্ছিল গোটা পরিবারের সবাই। 7 জন লোক একই পরিবারের, আর ড্রাইভারটা শুধু আলাদা, একই গ্রামের। মাইক্রোবাস এবং ঢাকা থেকে ফেরত একটি ট্রাক, দুটোর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই 5 জন ব্যক্তি মারা যান। 3 জনকে মোট উদ্ধার করে আমরা বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে ওখানে যায় 1 জন মারা যায়, মহিলা। আর 2 জনকে উন্নত চিকিৎসার জন্য বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই 2 জনও মারা যায় বলে আমরা শুনেছি। নিহতরা হলেন জাহিদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা খাতুন, শাশুড়ি আঞ্জুমান আরা, শালিকা সীমা খাতুন, ভাই শহীদুল ইসলাম, ভাইয়ের স্ত্রী আনোয়ারা খাতুন, বোন ইতি খাতুন ও মাইক্রোবাস চালক শাহাবুদ্দিন। এই ঘটনায় তাদের গ্রামের বাড়িতে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। আমার চাইলে বউরা যতই দেখুক, তবু তো আমার একটা ঠিকানা ছিল, আমাকে দেখবে। আজকে সকালবেলায় তার মেয়ে জামাই ফ্যামিলিগত নিয়ে সিরাজগঞ্জে যাইছিল নাতিবাটার অসুস্থ দেখতে, যারকে যাওয়ার পথে নাটোরে নাকি অ্যাক্সিডেন্ট করে ওরা ধর্মঘটে 8 জন মারা গেছে। ট্রাকটি লাইনচ্যুত হয়ে আসায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমাদের স্পট এসে যেটা মনে হচ্ছে মূলত ট্রাকটাই তার
রং লেনে পরিবর্তন করে আসার কারণে মূলত মুখোমুখি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়েছে আমাদের মনে হচ্ছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদরাত। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফায় আরও 13টি রাজনৈতিক দল ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে নেতারা জানান, সংকট নিরসনে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য দূর করার পাশাপাশি রাজনৈতিক ঐক্য তৈরিতে সরকারকে আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, 12 দলীয় জোট, বাসদ, সিপিবি ও গণফোরাম। দীর্ঘ আলোচনা শেষে রাজনৈতিক দলের নেতারা জানান, বর্তমান যে সংকট তৈরি হয়েছে সেটি নিরসনে সরকারকেই ভূমিকা রাখতে হবে। আমরা স্পেশালি বলেছি যে সরকার দুর্বল সরকার বলে মনে হচ্ছে আমাদের কাছে। আমরা সরকারকে বলেছি যে সামনে রাজনীতি এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো দলের প্রতি যেন অনুরাগ অথবা বিরাগের বশবর্তী হয়ে সরকার পরিচালিত না হয়। আমরা বলেছি 3টা শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। একটা হচ্ছে পতিত স্বৈরাচার, তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের পথে এই সরকারকে এগোতে হবে। জনগণ এবং রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনতে 5 আগস্টের আগেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান তারা। পতিত স্বৈরাচারী শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা বিশৃঙ্খলা করতে পারে, সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5 আগস্টের মধ্যে, 5 আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই। তারা যেভাবে নির্বাচনটা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এনগেজমেন্টটা আরো বৃদ্ধি করা দরকার। শুধু সংকটময় সময় নয়, প্রতি মাসেই সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। সময় নিতে তারা ব্যর্থ হচ্ছে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নানা ইস্যুতে জুলাই আগস্টের পরাজিত শক্তি আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতেই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না বলেও জানান তিনি। তবে নানা বিশৃঙ্খলা করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বুধবার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে 4টি রাজনৈতিক দলের সাক্ষাতের বিষয়ে বলেন, জুলাই আগস্টের পরাজিত শক্তির অপচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হচ্ছে। এটার জন্যই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মন্ত্রণালয় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন। দেশে নানা বিশৃঙ্খলার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এসব বিশৃঙ্খলা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র। নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া, সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে ভোট হবে এমন আশা জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।
সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে অন্য কিছু চিন্তা না করার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। আর আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে প্রতিহতের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। বুধবার চাঁদপুরের পথসভায় তারা এসব কথা বলেন। পরে অংশ নেন কুমিল্লার পদযাত্রায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপু রিপোর্ট। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিরতির পর আবারও শুরু হয়েছে এনসিপির জুলাই পদযাত্রা। বুধবার সকালে এনসিপির পদযাত্রা পৌঁছায় চাঁদপুরে। সকালে সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতারা খোঁজখবর নেন শহীদ পরিবারের সদস্যদের। এ সময় সংস্কার, বিচার ও জুলাই হত্যাকাণ্ডের মামলার রায় কার্যকরের আগে অন্যদিকে নজর না দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান সার্জিস আলম। খুনি হাসিনা থেকে শুরু করে তার যে দোসররা সরাসরি এই নির্দেশের সাথে ছিল, বাস্তবায়নের সাথে ছিল এই হত্যাকাণ্ডের, এই গণহত্যার, তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। পরে শহরের বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তারা ফিরতে চাইলে প্রতিহতের ঘোষণা দেন হাসনাত। দলমত নির্বিশেষে আমাদেরকে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদ আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে। কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে পরিণত হয়ে ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেব। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। একজন স্বাস্থ্যমন্ত্রী আছে বাংলাদেশের, চিনেন ওনাকে? উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছে। সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয়, বেতনটা হারাম হবে। পরে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতারা। সেখানেও হয় পথসভা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আইনি কাঠামোর পরিবর্তে সাংবিধানিকভাবে গঠন করা হবে নির্বাচন কমিশন। এজন্য সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে হবে সার্চ কমিটি। এমন ঐতিহাসিক ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে নেতাদের দাবি, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শুধু নির্বাচন কমিশন গঠন নয়, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও পুলিশের সংস্কার আনতে হবে। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 18তম বৈঠকে আসে নির্বাচন কমিশন গঠন নিয়ে ঐকমত্যের সিদ্ধান্ত। স্মৃতি ধরে রাখতে এভাবেই ক্যামেরা বন্দী হন জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতারা। আইনি কাঠামোর পরিবর্তে নির্বাচন কমিশনের বিষয়টি সাংবিধানিক কাঠামোতে নিতে দলীয় অবস্থান থেকে ছাড় দেয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় সংসদের স্পিকার যিনি বাছাই সিলেকশন কমিটির প্রধান হইবেন, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে নির্বাচিত হইবেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতির সমন্বয়ে একটি বাছাই বা সিলেকশন কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। অনেক আলোচনা হয়েছিল এগুলো যে অল্টারনেটিভ, তাহলে অল্টারনেটিভ যদি আমরা দেই তাহলে এই বডির ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু রিল্যাক্স হয়ে যাবে, যে ঠিক আছে আমরা একমত হইলে না ওইখানে চলে যাবে। উই ডোন্ট লাইক টু অ্যালাউ দিস টাইপ অফ রিল্যাক্সেশন টু দ্যাট লেভেল অফ পিপল রেসপন্সিবল। আগে যেটা ছিল আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং তাতে তো অনেক ঝামেলা হয়েছে। এটা প্রধান ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা সাংবিধানিক বডি হয়ে যাবে এখন থেকে। আমি এখানে আরেকটা প্রস্তাব করেছি, 118 অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ 5-এর পরে একটা আরও সংযুক্তি থাকতে হবে একটা লাইন। সেই লাইনটা হচ্ছে এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনারদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংসদ আইন প্রণয়ন করবে এবং আচরণবিধি প্রণয়ন হবে। কারণ আমরা আগের মতো এই প্রক্রিয়া যেতে চাই না যে কোনো বডিকে এত বেশি স্বাধীন করে দেওয়া হলো, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, কন্ডাক্ট রুলস থাকবে না, সেটা ঠিক হবে না। নির্বাচন সংশ্লিষ্ট সরকারের অন্যান্য বিভাগে সংস্কার জরুরি বলেও জানান তারা। আমরা ঐকমত্য কমিশনে আজকে প্রস্তাব রেখেছি যেন জনপ্রশাসন, স্থানীয় সরকার এবং পুলিশ এই বিষয়গুলো সংস্কারের বিষয়টি কীরকম হতে পারে
সেই ব্যাপারে যেন এখানে এটাকে এজেন্ডাভুক্ত করা হয় এবং বাংলাদেশে সত্যিকার অর্থেই সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রূপান্তর সম্ভবপর হয়, সে আহ্বান আমরা জানিয়েছি। এদিন ইসি গঠন নিয়ে জাতীয় ঐক্য হলেও শেষ হয়নি দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ নিয়ে আলোচনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা হলে জবাব দিতে প্রস্তুত রয়েছে তেহরানের যোদ্ধারা। সেই সঙ্গে পরমাণু কর্মসূচি চলবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলি সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির। নীরব দাসের রিপোর্ট। হুমকির মুখে পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান, নিজেদের গৌরব রক্ষায় চালিয়ে যাবে লড়াই। তেহরান ও তেল আবিবের মধ্যকার সামরিক সংঘাতের পর বুধবার প্রথমবারের মতো কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সন্দেহ প্রকাশ করেন দুপক্ষের মধ্যে সংগঠিত যুদ্ধবিরতি বেশি দিন স্থায়ী হবে কিনা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি। আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের গভীরে হামলা করতে প্রস্তুত রয়েছে। এ যুদ্ধবিরতি ইরান চায়নি, চেয়েছিল উচিত জবাব দিতে। যুদ্ধবিরতি স্থায়িত্ব বলে আশা করছি না, তাই আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। তারা হামলা চালালে আমরা আরও ভয়াবহভাবে আঘাত হানব। পেজেশকিয়ান বলেন, নেতানিয়াহুর বাহিনী ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ নেতাদের হত্যা করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও তারা সফল হবে না। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, জনস্বার্থে তেহরান আন্তর্জাতিক নিয়ম মেনেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। কয়েকটি স্থাপনা ধ্বংস হলেও ইরানের পরমাণু প্রযুক্তিকে ব্যবহারযোগ্য করে তোলার মতো আরও অনেক দক্ষতা সম্পন্ন বিজ্ঞানী রয়েছে বলে মন্তব্য তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পশ্চিমাদের হুমকিতেও এই প্রকল্প বন্ধ হবে না বলে সাফ জানান তিনি। এদিকে ইরানের বিপক্ষে যুদ্ধ শেষ হয়নি বলে জানান ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ইরান ও তার মিত্রদের উপর গভীর নজর রয়েছে আইডিএফ এর। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, সেনাদের পরিকল্পনা মাফিক প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন আইডিএফ প্রধান। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। আপনারা দেখছেন সংবাদরাত।